নীল মানুষের কাহিনী। বিষয় সংক্ষেপে, নীল মানুষের কাহিনী গল্পে সুনীল গঙ্গোপাধ্যায় কল্পবিজ্ঞানের আশ্রয়ে 3 গ্রহের মানুষের কথা বলেছেন। নীল মানুষে পরিণত হয়ে পৃথিবীর মানুষ রণজয়ের হৃদয় যন্ত্রণা কি নীল মানুষে পরিণত হয়ে পৃথিবীর মানুষ রণজয়ের হৃদয় যন্ত্রণা ফুটে উঠেছে গল্পে। বাড়ির পাশের বাগানে বল কুড়োতে গিয়ে নীল মানুষ রণজয়কে প্রথম দেখতে পায়। পাপু দৈত্যের মতো লম্বা লোকটিকে দেখে পাপু ভীত হয়ে পড়ে। পিছনে ফিরে ছুটে আসার সময় লোকটি জানায় যে সে পাপুর দিদি চিত্রার সঙ্গে দেখা করতে চায়। পাপু দিদিকে গিয়ে সে কথা বলতেই কৌতূহলবশত চিত্রা বাগানের কাছে এসে অদ্ভুত দর্শন রণজয়কে দেখে অজ্ঞান হয়ে যায়। কয়ৌকা তয় দীর্ঘ হ ল ব তালবস্য ত কৌতূহল বশত চিত্রা বাগানে এসে অদ্ভুত দর্শন মানে অদ্ভুত দেখতে রণজয় রম মূর্ধন্য বর্গের জ অন্তস্থ দেখে অজ্ঞান অজ্ঞায় আকার দন্তন্য। ততক্ষণে পাপুর চিৎকারে তার ছোট কাকা এবং মা বাগানের দিকে ছুটে আসেন। সেখানে এসে তারা দেখতে পায় চিত্রাকে অজ্ঞান অবস্থায় শুইয়ে রেখে তার পাশে বসে আছে দৈত্যাকার লোকটি। দৈত্যাকৃতি রণজয়কে চিনতে পেরে পাড়ার লোকজন লাঠি-সোঁটা নিয়ে আক্রমণ করে। জ্ঞান ফেরার পর চিত্রা রণজয়ের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। রণজয়ও পাড়ার লোকের তাড়া খেয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। সমগ্র নিশানপুরে রটে যায় যে তারা দৈত্য দেখেছে। লোকেরা নানা রকম মুখরোচক গল্প তৈরি করতে থাকে। খবরের কাগজে ছাপা হয় নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। কিন্তু পাপু মায়ের পাপুর মায়ের মনে খটকা লাগে। তবে কি দৈত্যটি সেই রণজয় যার সঙ্গে চিত্রার বিয়ে ঠিক হয়েছিল এবং কিছুদিন আগে সে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল? দন্তন্য হস্যই রয় হস্যৌ দয় দয় একা তালবস্য। কোনো সমাধান খুঁজে পায় না পাপুর মা। এদিকে জঙ্গলের মধ্যে ঢুকে রণজয় ক্ষুধায় কাতর হয়ে পড়ে, খাবার চাই তার। সেই সঙ্গে ভিন্ন গ্রহের প্রাণীদের থেকে বাঁচতে হবে তাকে, কারণ তারা রণজয়কে বন্দি করে নিতে চায় ভিন্ন গ্রহে। জঙ্গলের মধ্যে খালের ধারে গিয়ে জল দিয়ে ঘষে ঘষে মুখের নীল রং তোলার চেষ্টা করে, কিন্তু বিফল হয় রণজয়। হঠাৎ মাথার উপর ঘর ঘর শব্দ শুনতে পায় সে। ভিন্ন গ্রহের প্রাণীরা তার খোঁজে এসেছে, তাই সে জলে লাফিয়ে পড়ে, কারণ জলকে ওরা খুব ভয় পায়। মহাকাশ যান থেকে নেমে হয়াকার কয়াকার তালবস্য অন্তুস্থ জয়াকার দন্তন্য মহাকাশ যান থেকে নেমে ভিন গ্রহের প্রাণীরা তাকে তাদের সঙ্গে নিয়ে যেতে বলে, কিন্তু রণজয় রাজি নয়। তাই ডুব সাঁতার দিয়ে সেখান থেকে পালিয়ে যায় সে। কিছুক্ষণ পর জল থেকে উঠে আসে রণজয়। ক্ষুধায় কাতর হতে চুরির কথা ভাবে, কারণ চুরি করা ছাড়ার কোনো উপায় তার নেই। মনে মনে খুব কষ্ট পায় রণজয়। চিত্রা যে তাকে খুব ভালোবাসতো সেও তাকে চিনতে পারল না। এমনকি তার বাবাও তাকে ধূর্ত ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দিল। যাই হোক, সে তার মানবিক সত্তাকে ছাড়া ছাড়তে চায় না। মানবিক সত্তা দন্তস্ব তয় তয় বয় আকার মানবিক সত্তাকে ছাড়তে চায় না। অবশেষে একটি ফাঁকা বাড়ি দেখতে পেয়ে তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সেখান থেকে সে সোজা রান্নাঘরে চলে যায়। সেখান থেকে চাল ডাল আলু মশলাপাতি নিয়ে খিচুড়ি বসিয়ে দেয়। একটু বিশ্রাম নেবার সময় সে খেয়াল করে দুটো চোর বাড়িতে চুরি করতে এসে ঢুকেছে। রণজয় একটাকে ধরে ফেলে, উঠোনে বেঁধে শুইয়ে রাখে। অপর চোরটি একটু সাহসী, সে ভয় পেয়ে রণজয়কে একটা ছুরি দিয়ে আঘাত করে। প্রথমে রণজয় ভেবেছিল যে ছুরির আঘাতে হয়তো তার মৃত্যু হবে, কিন্তু না, বুকের ক্ষতস্থান শুকিয়ে গিয়ে মিলিয়ে যায়। দ্বিতীয় চোরটিকেও ধরে সে বেঁধে উঠোনে ফেলে রাখে। এরপর রণজয় শান্তিতে গরম গরম খিচুড়িকে বাড়ির মালিকের উদ্দেশ্যে একটা চিঠি লিখে রেখে যায়, যে
একটা দৈত্য গ্রামে তাদের চাল ডাল নষ্ট করলেও বাড়িটাকে চোরদের হাত থেকে বাঁচাতে পেরেছে। হয়তো এই ঘটনা প্রচার হবার পরে সবাই তাকে ভালো দৈত্য বলে ভাববে। এরপর সে আবার জঙ্গলে ফিরে গেল। এবার মিনিংস। পিছনের মানে পশ্চাতের, শাঁকচুন্নি মানে পেতনি বা স্ত্রীভূত, নাকি আচ্ছা নাকি সুরে মানে খনা গলায় বা গলা স্বর শুরু করে, থমকে মানে আটকে যাওয়া। বক রাক্ষস একটি বিশাল আকৃতির রাক্ষস যে ভীমের দ্বারা নিহত হয়েছিল। কপাত, কপাত মানে দ্রুত বা টপ করে। গুলবাজ, গুল দেয় যে, মিথ্যেবাদী। পাঁজা কোলা, দু হাতে কোলে তুলে নেয়া, এক দৃষ্টিতে চোখের পলক না ফেলে দৈত্য। দিতির পুত্র, সারা গায়ে সমস্ত দেহে দুষ্টুমি বদমায়েশি। পুত্র মানে ছেলে, ঝি মানে মেয়ে, দারুণ মানে খুব, উৎসাহে উদ্দীপনায়, সবেমাত্র সেইমাত্র, আওয়াজ গলার স্বর, ধমক বকুনি নিমেষে, পলক ফেলা মাত্র, আওয়াজ গলার স্বর, সাধক সাধনা করে যে, নিরুদ্দেশ যার কোনো খোঁজ নেই, আবির্ভাব উপস্থিতি, প্রকাশ বা উদয়। একটুক্ষণ মানে খুব কম সময়, গাঢ় মানে ঘন, একেবারে খুব, অজ্ঞান জ্ঞানহারা, ব্যগ্র আকুল, সর্বনাশ চরম ক্ষতি, সাহসী নির্ভীক, জোগাড় বন্দোবস্ত, ফাঁদে চক্রান্তে বা জালে, ছোঁয়াতেই মানে স্পর্শে, জ্যোৎস্না মানে চাঁদের আলো, দাঁত কিড়মিড় মানে প্রচন্ড রাগে দাঁতে দাঁত ঘষা, কুঁকড়ে মানে ভয় পেয়ে সংকুচিত হওয়া। নেক্সট কোয়েশ্চেন আনসার্স। এইদিকে পাপুর একা একা যাওয়া নিষেধ। পাপুকে, তার কোথায় একা একা যাওয়া নিষেধ? তার একা একা যাওয়া নিষেধ কেন? নিষেধ থাকা সত্ত্বেও সে সেখানে একা একা গিয়েছিল কেন? সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল মানুষের কাহিনী গল্পে পাপু একটা ছোট ছেলে, তার একা একা বাইরে বেরোনো মানা। বাড়ির পিছনে বড় বড় ঘাসের একটি মাঠ আছে, সেই মাঠে পাপুর যাওয়া মানা, কারণ মাঠের ওপাশে বড় বড় গাছের একটা বাগান আছে। সেই বাগানে আম জাম লিচু গাছ ছাড়াও আছে বাঁশ গাছের ঝাড়। সেই বাঁশ বনে রাত্রিবেলা শাঁকচুন্নিরা আসে। তালবস্যই চন্দ্রবিন্দু আকার ক, চয় হস্যৌ নয় নয় হস্যই রয়াকা, শাঁকচুন্নিরা আসে। তারা মাঝরাত্রিরে নাকি সুরে শেয়ালের মতো গান গায়। তাই পাপুর একা একা সেখানে যাওয়া মানা। নিষেধ সত্ত্বেও তাকে সেখানে একা একা যেতে হয়েছিল, কারণ বারান্দায় বল দিয়ে খেলতে তার বলটা রেলিং টপকে সেখানে পড়ে যায়। বলের খোঁজে তাই পাপুকে একা একা যেতে হয়। বলটা খুঁজতে খুঁজতে পাপু ঘাসের মাঠ পেরিয়ে চলে আসে বাগানের কাছে। নেক্সট কোয়েশ্চেন। পাপু তক্ষুনি বাড়ির দিকে দৌড়লো। পাপু কোথায় গিয়েছিল? সেখানে গিয়ে সে কি ভাবলো? তখন পাপু বাড়ির দিকে দৌড়লো। কখন পাপু বাড়ির দিকে দৌড়লো? বাড়িতে গিয়ে পাপু কি কি করলো? পাপু বাড়ির পিছনে বড় বড় ঘাসের মাঠ পেরিয়ে আমবাগানে গিয়ে পড়েছিল। পাপু বড় বড় ঘাসের মাঠে তন্ন তন্ন করে খুঁজেও বলটা দেখতে পেল না। তখন সে ভাবলো বলটা নিশ্চয়ই ঘাসের বনে লুকিয়ে আছে। বলগুলো ইচ্ছে করে মাঝে মাঝে ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। বল খুঁজতে খুঁজতে পাপু আমবাগানের কাছে চলে আসে, যেখানে একটা বড় জামরুল গাছের আড়ালে একটা লোককে লুকিয়ে থাকতে দেখে। এক দৃষ্টিতে লোকটা তাদের বাড়ির দিকে তাকিয়েছিল। লোকটা দৈত্যের মতো দেখতে, বড় বড় চুল, গায়ের রং একদম নীল, যেন জানলা দরজা নীল রং কেউ তাকে মাখিয়ে দিয়েছে। লোকটাকে দেখে পাপু ভয় পেয়ে বাড়ির দিকে দৌড় লাগায়। বাড়িতে গিয়েই পাপুর সাহস ফিরে এলো। সে তখন বাগানের দিকে তাকিয়ে দৈত্যটার উদ্দেশ্যে লাথি দেখায়। বলে সে দিদিকে ডেকে না দিয়ে ডেকে না দিয়ে ছাই দেবে। বলে সে দিদিকে ডেকে না দিয়ে ছাই দেবে। তারপর সে ভূতের হাত থেকে আত্মরক্ষার জন্য ছড়াটা বলতে থাকে। আ তয়ম র কয়মূর্ধন্যস্বখাকার র, ভূত আমার পুত, এই ছড়াটা বলতে থাকে। ভয় দীর্ঘৌত, ভূত আমার পুত পয় দীর্ঘৌত, পেতনি আমার ঝি, একই লাইনে। রাম লক্ষণ কাছে আছে, করবি আমার কি? ভূত আমার পুত পেতনি আমার ঝি, রাম লক্ষণ ল কয়মূর্ধন্যস্বয় খ, ম মূর্ধন্য, কাছে আছে করবি আমার কি? তারপরেই থমকে দাঁড়িয়ে পড়ল।
কে কোথায়, আচ্ছা করি আমাকে নেক্সট কোয়েশ্চেন, তারপরে থমকে দাঁড়িয়ে পড়লো। কে কোথায় থমকে দাঁড়িয়ে পড়লো, কেন সে থমকে দাঁড়িয়ে পড়লো, সে সেখানে গিয়েছিল কেন, থমকে দাঁড়িয়ে পড়ে সে কি দেখলো। সুনীল গঙ্গোপাধ্যায় নীল মানুষের কাহিনী গল্পে পাপু থমকে দাঁড়িয়ে পড়েছিল। বারান্দায় খেলা করার সময় তার বলটা বাইরে পড়ে যায়। বলটা খুঁজতে খুঁজতে সে মাঠ পেরিয়ে আমবাগানের কাছে চলে আসে। তারপরেই সে সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে। সে সেখানে দাঁড়িয়ে পড়েছিল কারণ একটা বড় জামরুল গাছের পাশে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। লোকটি তাদের বাড়ির দিকে তাকিয়েছিল। লোকটি দৈত্যাকৃতির। তাই ভয় পেয়ে পাপু দাঁড়িয়ে পড়ে। পাপু বারান্দায় বল নিয়ে খেলা করছিল, কিন্তু বলটি বারান্দার টপকে বাইরে পড়ে যায়। বল খুঁজতেই সে মাঠ পেরিয়ে আমবাগানের কাছে এসে পৌঁছেছিল। থমকে দাঁড়িয়ে পড়ার পর সে একটা নীল রঙের দৈত্যাকার মানুষকে দেখতে পায়, যে লোকটি তাদের বাড়ির দিকে তাকিয়েছিল। লোকটা দৈত্যের মতো লম্বা, মাথায় বড় বড় চুল, গায়ের রং একদম নীল। মানুষের রং ওরকম হয় না, মনে হচ্ছিল জানলা দরজার রং কেউ তার গায়ে ঢেলে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, মা আর ছোট কাকা দুজনেই ছুটে গেলেন বাগানের দিকে। কে কেন মা আর ছোট কাকাকে ডেকেছিল, তারা ছুটে যাওয়ার পর কি দেখলেন, সেখানে ছুটে যাওয়ার পর তারা কি করলেন, বাগানের মধ্যে কে কেন এমন কাণ্ড ঘটিয়েছিল। নীল মানুষের কাহিনী গল্পে পাপু তার ছোট কাকা আর মাকে ডাকতে গিয়েছিল, কারণ মাঠের পরে আমবাগানে একটা জামরুল গাছের আড়ালে মাঠের পরে আমবাগানের একটা জামরুল গাছের আড়ালে একটি নীল রঙের দৈত্যাকৃতি লোককে সে দেখতে পেয়েছে। সেই দৈত্যাকৃতি লোকটি তার দিদি চিত্রাকে পাঁজাকোলা করে বাগানের মধ্যে নিয়ে গেছে। সে কথা জানতেই সে দৌড়ে তার মা ও কাকাকে ডাকতে যায়। পাপুর মা আর ছোট কাকা সেখানে পৌঁছে দেখলেন চিত্রা মাটিতে পড়ে আছে, আর একটা বিশাল জন্তুর মতন ঝুঁকে আছে তার মুখের দিকে। জন্তুর মতো দেখতে কেউ একটা, জন্তুর মতো মানে জন্তুর মতো দেখতে কেউ একটা তার মুখের কাছে ঝুঁকে আছে। সেখানে ছুটে যাবার পর ছোট কাকা চিৎকার করে বলে ওঠে, ওরে বাবা রে, গরিলা, কিং কিং, বন্দুক বন্দুক আনতে হবে। আর পাপুর মা এগিয়ে গেলেন সামনে, দেখলেন সত্যিই একটা দৈত্যের মতো একটা মানুষ তার মেয়ে চিত্রাকে আবার মাটি থেকে তুলে নিচ্ছে। পাপুর মা কাঁদতে কাঁদতে ওই দৈত্যাকার পুরুষটিকে চিত্রাকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু লোকটি তাকে ভয় পেতে মা মা করে জানায় যে সে রণজয়, চিত্রার সঙ্গে তার বিয়ের কথা ছিল। বাগানের মধ্যে দৈত্যাকার মানুষটি এসেছিল চিত্রার সঙ্গে দেখা করতে, কারণ চিত্রা তার বাঘ দত্তা, বয়াকার গয় হসন্ত দ তয় তয় আকার, বাঘ দত্তা মানে যার সাথে বিয়ে ঠিক হয়ে থাকে। কিন্তু তার চেহারা পাল্টে যাওয়ায় সকলেই ভয় পেয়ে এই গন্ডগোল বেঁধে যায়। সে শুধু দেখা করে সত্য কথাটা বলতে চেয়েছিল, দেখা করে সত্য কথাটা বলতে চেয়েছিল, কিন্তু তাকে কেউ বিশ্বাস করেনি। বয়সই তালবস্বর বয়াকার দন্তস্ব, ফলে একটা গন্ডগোল বেঁধে যায়। নেক্সট কোয়েশ্চেন, চিত্রা একেবারে কেঁপে উঠলো। চিত্রাকে কোন কথা শুনে কেঁপে উঠলো, কেঁপে ওঠার পর সে কাকে কি অবস্থায় দেখতে পেল, যাকে দেখে চিত্রা কেঁপে উঠেছিল তার এই অবস্থা হলো কি করে। চিত্রা পাপুর দিদি, তার সঙ্গে পাশের গাঁয়ের রণজয়ের বিয়ের কথা হয়েছিল, কিন্তু তার দৈহিক পরিবর্তনের জন্য সব ভেস্তে যায়, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। বাগানের মধ্যে এটা দেখতে হবে যে দৈহিক পরিবর্তনের জন্য সব ভেস্তে গিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, না ও হঠাৎ করে উধাও হয়ে যায় তারপরও দৈহিক পরিবর্তন ঘটে, এটা দেখতে হবে। বাগানের মধ্যে থেকে চিত্রার নাম ধরে কেউ ডাকতে চিত্রা কেঁপে ওঠে, কারণ সেই গুরুগম্ভীর গলার আওয়াজ মানুষের মনে ভয়ের সৃষ্টি করে, তাই চিত্রা ভয়ে কেঁপে ওঠে। চিত্রা ভয় কেঁপে ওঠার পর দেখতে পেল বাগান থেকে একজন লোক বেরিয়ে এলো। তার বিশাল চেহারা, গায়ের রং অদ্ভুত নীল, তা দেখে চিত্রা আরো ভয় পেয়ে গেল। তার গলার স্বর বন্ধ হয়ে গেল, সে কোনো ক্রমে মা বলে বেরিয়ে বেরিয়ে উঠল। নেক্সট, যাকে দেখে চিত্রার এই ভয়, আসলে সে পাশের গ্রামের রণজয়, মূর্ধন্য বর্গের জয় অন্তস্থ। ভিন গ্রহের মানুষেরা তাকে বন্দি করে নিয়ে গিয়েছিল, তাদের স্পর্শে তার গায়ের রং পাল্টে নীল বর্ণ, দন্তন্য দীর্ঘই ল ব মূর্ধন্যয় রেফ, নীল বর্ণ হয়ে গেছে। গায়ে অসুরের মতো অদন্তস্ব রয়েকার র, অসুরের মতো শক্তি বা জোর। সেই জোরের সঙ্গে পৃথিবীর কোনো জোরই এঁটে উঠতে পারবে না। ওরা চায় রণজয়কে তাদের গ্রহে নিয়ে যেতে।
তাই ওরা বড় বড় জাল ফেলে ওকে ধরার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই ধরা দেবে না। চেহারা পরিবর্তন হওয়ার পরেও সে আশা করছিল অন্তত চিত্রা তাকে চিনতে পারবে, কিন্তু চিত্রা তাকে দেখে চেঁচামেচি করে গন্ডগোল বাঁধিয়ে বাঁধিয়ে তুলে সব ভণ্ডুল করে দেয়। গ মূর্ধন্য ড গয়কার গন্ডগোল ভণ্ডুল, গন্ডগোল বাঁধিয়ে সব ভণ্ডুল, ভ মূর্ধন্য ড হ্রস্ব ভণ্ডুল করে দেয়। এবার নেক্সট কোয়েশ্চেন, নিশানপুর গ্রামে দারুণ একটা উত্তেজনা পড়ে গেল। কোথায় কি উত্তেজনা পড়ে গিয়েছিল, কিভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, মানুষ উত্তেজিত হয়ে কি কি গল্প বানাচ্ছিল, যাকে নিয়ে উত্তেজনা, তারা এই অবস্থায় কি তা তার এই অবস্থায় কিভাবে তার এই অবস্থা কিভাবে হয়েছিল। সুনীল গঙ্গোপাধ্যায় নীল মানুষের কাহিনী গল্পে নিশানপুর গ্রামে একটি উত্তেজনা পড়ে গিয়েছিল। পাপুর কাকার চেঁচামেচিতে বহু লোকজন, চেঁচামেচি, চয়চন্দ্রবিন্দু একার, চয়াকার ময়েকার চয় হর্ষে, চেঁচামেচিতে বহু লোকজন এসে হাজির হয়। লাঠি, দা, শাবল নিয়ে 10-12 জন লোক বাগানের মধ্যে ঢুকে পড়ে। দৈত্যের মতো নীলাকৃতি রণজয় দাঁড়িয়েই থাকে। প্রথমে একজন লাঠি দিয়ে আঘাত করতেই তার লাঠিটা কেড়ে নিয়ে সে দেশলাই কাঠির মতো 50 না পটাশ করে ভেঙে ফেলে। প্রথমে একজন লাঠি দিয়ে আঘাত করতেই তার লাঠিটা কেড়ে নিয়ে সে দেশলাই কাঠির মতো পটাশ করে ভেঙে ফেলে। অন্যেরা তাকে তাড়া করে। লোকটি বড় বড় পা ফেলে দৌড়ে জলা জঙ্গলের উপর দিয়ে দ্রুত অদৃশ্য হয়ে যায়। তারপরে রটনা হয়ে যায় নিশানপুরে গ্রামে দৈত্যের আবির্ভাব। নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। নেক্সট, মানুষ উত্তেজিত হয়ে দৈত্য সম্পর্কে নানা গল্প তৈরি করে। কেউ বললে তার মূলোর মতো দাঁত, ময় দীর্ঘ লয়কার মূলোর মতো দাঁত। কেউ বললে তার চোখ দিয়ে আগুন বেরোয়। কেউ বললে ওটা দৈত্য নয়, একটা আসল গরিলা। আবার কেউ বললে ভারতবর্ষ গরিলার দেশ নয়, নিশ্চয়ই ওটা একটা শিম্পাঞ্জি কিংবা ওরাং ওটাং। তালবস্যয় হস্যই ময় পয় আকার ইয় বর্গের জয় হস্যই, শিম্পাঞ্জি কিংবা ওরাং ওটাং, ও রয়াকার অনুসার, ও টয়াকার অনুসার। আবার কেউ বললে তা কি করে হবে, সে যে মানুষের মতো কথা বলতে পারে, নিশ্চয়ই কোনো তান্ত্রিক একটা মরাকে জাগিয়েছে। তাহলে কি কি বললো, কেউ বললো মূলোর মতো দাঁত, নাম্বার 1। কেউ বললো চোখ দিয়ে আগুন বেরোয়, নাম্বার 2। কেউ বললো ওটা দৈত্য নয়, নাম্বার 3। কেউ বললো এটা আসলে গরিলা, নাম্বার 4। কেউ কেউ বললে ভারতবর্ষ গরিলার দেশ নয়, নাম্বার 5। কেউ বললো ওটা একটা শিম্পাঞ্জি কিংবা ওরাং উটাং, নাম্বার 6। কেউ বললে তা কি করে হবে, সে মানুষের মতো কথা বলতে পারে, নাম্বার 7। নিশ্চয়ই কোনো তান্ত্রিক একটা মরাকে জাগিয়েছে, নাম্বার 8। যাকে নিয়ে উত্তেজনা, তার এই অবস্থা হয়েছিল ভিন গ্রহের মানুষের স্পর্শে। মানে কিভাবে এরকম হয়েছিল অবস্থা, ভিন গ্রহের মানুষের স্পর্শে, তাদের স্পর্শে তার শরীর নীল বর্ণ হয়েছে। দন্তনয় দীর্ঘই লল, নীল ব মূর্ধন্যয় রেফ। তার গায়ে আছে ভয়ানক জোর, কিন্তু রণজয় শত চেষ্টা করেও তাদের কাছ থেকে পালাতে পারছে না। তারা বারবার তাকে জাল দিয়ে ধরে তাদের গ্রহে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নেক্সট কোয়েশ্চেন, তাকে মাটিতে শুইয়ে রেখে রণজয় আবার ফিরে এলো ভিতরে। কাকে কেন মাটিতে শুইয়ে রেখে সে ভিতরে ফিরে এলো, সে ভিতরে ফিরে এলো কেন, ভিতরে এসে রণজয় কি করলো, এভাবে সে কার কি উপকার করেছিল। ক্ষুধায় কাতর হয়ে রণজয় ঘুরতে ঘুরতে পাথরের ধারে একটা একটা তালাবন্ধ বাড়িতে তালা ভেঙে ঢুকে পড়ে। সেখানে খিচুড়ি রান্নার সময় দুটি চোর চুরি করতে ওই বাড়িতে ঢুকে পড়ে। রণজয় তাদের একটিকে ধরে এনে তার মুখটা হাতটা বেঁধে ফেলে, বাইরে শুইয়ে রাখে, আবার ঘরের ভিতরে আসে। সে ভিতরে ফিরে এলো, কারণ ভিতরে সে খিচুড়ি রান্না বসিয়েছিল। প্রচন্ড খিদে, তাই যাতে খিচুড়ি পুড়ে না যায় তা খেয়ে যাতে ক্ষুধার নিবৃত্তি ঘটতে পারে, কয়মূর্ধন্য ক্ষয় হর্ষৌ ধয়াকার র দন্তন্য হর্ষই বয়ে রি তয় তয় হর্ষই, ক্ষুধার নিবৃত্তি ঘটাতে পারে, সেই জন্যই আবার সে ঘরের ভিতরে ফিরে আসে। সে ভিতরে ফিরে এলো, কারণ ভিতরে সে খিচুড়ি রান্না বসিয়েছিল, প্রচন্ড খিদে, তাই যাতে খিচুড়ি পুড়ে না যায় এবং তা খেয়ে যাতে ক্ষুধার নিবৃত্তি সে ঘটাতে পারে, সেই জন্যই আবার ঘরের ভিতরে আসে। ভিতরে ফিরে এসে রণজয় দেখতে পায় দ্বিতীয় চোরটি একটি বাক্স খোলার চেষ্টা করছে। রণজয় লোকটার পিছনে হাঁটু গেড়ে বসে, তারপর পাশে রাখা একটার পর একটা হাতুড়ি, করাত,
বা বাটালি সরিয়ে নিতে লাগলো। লোকটা হাতড়ে কোনো কিছুই না পেয়ে হেবো বলে প্রথম চোরটাকে সম্বোধন করে যন্ত্রপাতির কথা জিজ্ঞাসা করলো, কিন্তু কোনো সাড়া না পেয়ে চোরটা পিছনে ফিরে তাকায়। রণজয়কে দেখতে পেয়েই তাকে ধাক্কা মেরে পালাবার চেষ্টা করে, কিন্তু রণজয় তাকে ধরে ফেলে এবং হাত বুক বেঁধে দিয়ে প্রথম চোরটি পাশে শুইয়ে রেখে আসে। হাত বুক বেঁধে দিয়ে, বুক হবে না মুখ হবে জানি না, বেঁধে দিয়ে প্রথম চোরটির পাশে শুইয়ে রেখে আসে। রণজয় যদিও তালা ভেঙে ভিতরে ঢুকেছিল, তাদের কিছু চাল ডাল আলু খরচা করেছিল, তবুও বাড়ির মালিককে চরম সর্বনাশের হাত থেকে রক্ষা করেছিল। মালিককে সর্বনাশ, দন্তস্ব বয়রে দন্তনাকা তালবস্যয়কার র, তার সর্বনাশের হাত থেকে রক্ষা করেছিল। রণজয় না থাকলে ওই চোরেরা তাদের সর্বস্ব অপহরণ করে নিয়ে যেত, তাই রণজয় ওই গৃহকর্তার বাড়িকে চুরির হাত থেকে রক্ষা করেছিল। একমাত্র সামান্য চাল ডাল ছাড়া সে আর কিছুই নেয়নি। কিন্তু রণজয়দের নেক্সট কোয়েশ্চেন, কিন্তু রণজয়দের কাছাকাছি যেতে সাহস পায় না। রণজয়কে, ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? রণজয়দের কাছাকাছি যেতে সাহস পায় না কেন? ভয় পেয়ে রণজয় কোথায় কেন লুকিয়েছিল? রণজয় জীবনের এই পরিস্থিতি কেন হয়েছিল? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনী গল্পে রণজয় একটি কেন্দ্রীয় চরিত্র। ভিন্ন গ্রহের মানুষের স্পর্শে তার শারীরিক শক্তি বহু গুণে বেড়ে গেছে। শরীরের রং হয়েছে নীল, উচ্চতায় প্রায় 7 ফুট, প্রকাণ্ড মাথা আর ঝাঁকড়া ঝাঁকড়া চুল। রণজয়ের সঙ্গে পাপুর দিদি চিত্রার বিয়ে হওয়ার কথা ছিল। ওদের বলতে ভিন্ন গ্রহের মানুষের কথা বোঝানো হয়েছে। রণজয় ভিন গ্রহের মানুষের কাছাকাছি যেতে সাহস পায় না, কারণ ওদের কাছে নানা রকম ভয়ঙ্কর যন্ত্রপাতি অস্ত্র শস্ত্র আছে। অদন্তস্বয় তরফলা দন্তস্ব দন্তস্বয় তরফলা, অস্ত্র শস্ত্র আছে। তাছাড়া ওদের স্পর্শেই আজ তার এই দুরবস্থা। ভয় পেয়ে রণজয় জলের মধ্যে টুপ করে ডুব দিল। ডুবে অনেকটা দূরে চলে গেল, যাতে ভিন্ন গ্রহের মানুষেরা ওকে দেখতে না পায়। রণজয়ের জীবনে এই পরিস্থিতি হয়েছিল ভিন গ্রহের মানুষের সংস্পর্শে এসে। তারা জাল ফেলে রণজয়কে ধরে নিয়ে যায়। তাদের স্পর্শে রণজয়ের দেহ নীলবর্ণ হয়ে যায়। দেহের আকৃতি হয় দৈত্যের মতো, প্রায় 7.5 ফুট লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মাথাটা প্রকাণ্ড আর গায়ে অসম্ভব জোর। এই ভয়ঙ্কর চেহারার জন্য লোকে তাকে দৈত্য ভাবে। সে লোকালয়ে যেতে পারবে না, লোকে দেখলে ভয় পাবে। আবার বন জঙ্গলে থাকতে পারে না, কারণ সেখানে খাবারের অভাব। তাই এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে রণজয় পড়ে কি করবে ভেবে উঠতে পারে না। নেক্সট কোয়েশ্চেন, এরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল। কি চিন্তা করে রণজয় নিজেই অবাক হয়ে যায়? রণজয় অবাক হওয়ার কারণ কি? কোন প্রসঙ্গে রণজয় এরূপ চিন্তা করেছে? এরকম চিন্তা করে রণজয় কি করলো? পেটের ক্ষুধা নিবৃত্তির জন্য খাবার চাই। চলার পথে একটা বাড়ির পিছনে মস্ত বড় খাঁচায় অনেকগুলো মুরগি দেখতে পায়। মনে হলো একটা মুরগি চুরি করে নিয়ে আগুনে ঝলসে খেলে বেশ হয়। কিন্তু নিজেই অবাক হয়ে যায় রণজয়, লেখাপড়া জানা ছেলে কিনা শেষে মুরগি চুরি করবে! এখনো রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারে, আর সে কিনা চুরি করবে! রণজয়ের অবাক হবার কারণ তার শিক্ষা দীক্ষা, তার সংস্কার। তালবস্য হস্যই কর্মেন্দ্রস্বয় ক্ষয়াকার, দয় দীর্ঘই কর্মেন্দ্রস্বয় ক্ষয়াকার, তালবস্যয় হস্যই আর দয় দীর্ঘই, সংস্কার দন্তস্ব অনুসার দন্তস্ব করাকার। রণজয়ের অবাক হওয়ার কারণ তার শিক্ষা দীক্ষা আর সংস্কার। সে কলেজে পড়াশোনা করা ছেলে, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি বলতে পারে, আর কে সে কিনা মুরগি চুরি করবে! চুরি করার কথা ভেবেই সে অবাক হয়ে যায়। নেক্সট, বন জঙ্গলে ফলের অভাবে কিন্তু পেটের জ্বালা নিবারণের জন্য খাবার চাই। তাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়িঘরের দিকে তাকাতে তাকাতে চলে সে, যদি কোথাও কোনো খাবার পাওয়া যায়। একটি বাড়ির উঠোনে লেবু গাছে লেবু দেখতে পেয়ে তার রস খায়, কিন্তু তাতে তার খিদের উপশম হয় না। হস্য উপদ আলবস্য ম। তখন একটা বাড়ির পিছনে একটা খাঁচায় মুরগি দেখতে পায়। সেই প্রসঙ্গে রণজয় এরূপ চিন্তা করেছে। এরকম চিন্তা করতে করতে রাস্তার ধারে একটা তালাবদ্ধ বাড়ি দেখতে পেল। ভেতরে কোনো খাবার দাবার পাওয়া যাবে এই আশায় সে তালাটা একটু চাপ দিতেই সেটা ভেঙে গেল। তারপর সে ভিতরে ঢুকে রান্নাঘরের খোঁজ করলো। রান্নাঘরে ঢুকে সে কিছু চাল ডাল আলু নিয়ে আগুন জেলে খিচুড়ি বসিয়ে দিল। আশা 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 খিচুড়ি খেয়ে সে তার পেট ভরবে। নেক্সট কোয়েশ্চেন, ভোরের আলো ফোটার আগেই তাকে পালাতে হবে জঙ্গলে। কাকে কোন জঙ্গলে পালাতে হবে? ভোরের আলো ফোটার আগেই পালাতে হবে কেন? সে কোথায় কেন এসেছিল? উদ্দিষ্ট ব্যক্তির হৃদয় যন্ত্রণা ব্যাখ্যা করো।
নীল মানুষের কাহিনী গল্পে কেন্দ্রীয় চরিত্র দৈত্যাকার রণজয়কে ভোরের আলো ফোটার আগেই জঙ্গলে পালাতে হবে, তা না হলে দিনের আলোয় তাকে দেখলে মানুষ ভয় পাবে, ভাববে দৈত্য কিংবা অন্য কিছু, তাই অস্ত্র শস্ত্র নিয়ে তাড়া করবে। অদন্তস্বয় তরফলা তালবস্য দন্তস্বয় তরফলা, অস্ত্র শস্ত্র নিয়ে তাড়া করবে, তাই রাতের অন্ধকারেই তাকে বনে ফিরে যেতে হবে, কেননা ভোরের আলোয় রণজয়ের বিশাল দেহী আকৃতি, গায়ের রং নীল সকলকে দেখাতে পারবে, তাতে নানা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে। লোক সমাজে তার এই বিশাল দেহ নীল রং সাধারণ মানুষের স্বীকৃতি পাবে না, তাই তাকে ভোরের আলো ফোটার আগেই পালাতে হবে। খবরের খোঁজ করতে করতে সে একটা তালাবদ্ধ বাড়িতে এসেছিল, তালা ভেঙে সে বাড়ির ভিতরে ঢুকে রান্নাঘরে আসে, তারপর উনুন জেলে চাল ডাল ও আলু দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়ে অপেক্ষা করছিল রান্না শেষে খিচুড়ি খেয়ে ক্ষুধা নিবৃত্তির জন্য। কয়মূর্ধন্যস্ব ক্ষুধাকার ক্ষুধা দন্তনহাস্যই বয়েরই তয়তহাস্যই নিবৃত্তির জন্য। উদ্দিষ্ট ব্যক্তি গ্রহের ফেরে দুর্বিপাকে পড়ে। উদ্দিষ্ট ব্যক্তি হস্যৌ দয় দয় হস্যই পেট কারামূর্ধন্যস্ব ট ব্যক্তি গ্রহের ফেরে দুর্বিপাকে পড়ে। দয় হস্যৌ বয়রে হস্যই দুর্বি পয়াকার কয়কার দুর্বিপাকে পড়ে। মানুষ হয়েও মানুষের সমাজে সে গ্রাহ্য নয়। তার বিরাট আকৃতি, নীল রং, বড় মাথা, ঝাঁকড়া চুল তাকে দৈত্য বললে ভুল করে, কিন্তু সে তো জানে যে সে এই পৃথিবীরই মানুষ। মা বাবা তাকে বাড়িতে আশ্রয় দেয় না, এমনকি চিত্রাও তাকে ভুল বোঝে। মানুষ হয়ে সমাজে মানুষের মধ্যে না থেকে বনে জঙ্গলে থাকতে হচ্ছে, এটাই তার সবচেয়ে বড় দুঃখ। নেক্সট কোয়েশ্চেন। তারপর সে একটা অদ্ভুত জিনিস দেখলো। কে কখন অদ্ভুত জিনিস দেখলো? অদ্ভুত জিনিসটি কি? কেন তার সঙ্গে এই অদ্ভুত জিনিসটি ঘটেছিল? অদ্ভুত জিনিসটি দেখার পর কি ঘটলো? বন্ধ বাড়িতে খাবারের খোঁজে গিয়ে খিচুড়ি রান্না বসিয়ে সে অপেক্ষা করছিল। বন্ধ বাড়িতে খাবারের খোঁজে গিয়ে খিচুড়ি রান্না বসিয়ে সে অপেক্ষা করছিল। এমন সময় দুটো চোর সেই বাড়িতে চুরি করতে ঢোকে। একটাকে রানজয় মুখ হাত বেঁধে বাইরের উঠোনে ফেলে রাখে, অপরটাকে তার ছুরি দিয়ে আঘাত করতে থাকে। প্রথমটা প্রথমটা সে ভাবে সে বোধ হয় মরে গেছে, কিন্তু পরে দেখলো সে মরেনি। ছুরির আঘাতে স্পষ্ট ক্ষতস্থানগুলো শুকিয়ে গেছে, আর রক্তের ধারাগুলো নীল রবারের সুতোর মতো ঝুলছে। ছুরির আঘাতে স্পষ্ট ক্ষতস্থানগুলো শুকিয়ে গেছে আর রক্তের ধারাগুলো, কিন্তু পরে দেখলো সে মরেনি। ছুরির আঘাতে স্পষ্ট ক্ষতস্থানগুলো শুকিয়ে গেছে আর রক্তের ধারাগুলো নীল রাবারের সুতোর মতো ঝুলছে। অদ্ভুত জিনিসটা হলো চোরের দ্বারা সৃষ্ট তার দেহের ক্ষতস্থান, যা থেকে একটু আগে রক্ত ঝরছিল তা এখন সম্পূর্ণ সেরে গেছে। রক্তটা ইতিমধ্যেই জমে গেছে। রক্তের ফোয়ারাগুলো নীল রাবারের দড়ির মতো ঝুলছে এবং সে মরেনি, বেঁচে আছে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট আনসার আর কি। তার সঙ্গে এই অদ্ভুত জিনিসটি ঘটেছিল কারণ তার ভিন গ্রহের মানুষের সংস্পর্শে আসা আর বিশাল আকৃতি ও গায়ের রং নীল হয়ে যাওয়া। ভিন্ন গ্রহের মানুষের সংস্পর্শে এসে তার এমন কিছু শক্তি বৃদ্ধি হয়েছিল যা পৃথিবীর মানুষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় না, যা পার্থিব না যা যা মৃত্যুর হাত থেকে মানুষকে নতুন জীবন দান করতে পারে, মানে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে এবং মানুষকে নতুন জীবন দান করতে পারে। অদ্ভুত জিনিসটা দেখার পর সে দেহ মনে আবার বল ফিরে পেল। ভেবেছিল সে মরে গেছে, কিন্তু মরেনি। ছুরিটা বুক থেকে তুলে ফেললো। ঝুলন্ত নীল রঙের রক্তের ফোয়ারাগুলো যা রাবারের দড়ির মতো ঝুলছিল সেগুলো সে পটপট করে ছিঁড়ে ফেলতে লাগলো। নেক্সট কোয়েশ্চেন। এবার রণজয়কে যেতে হবে। রণজয়কে কোথায় যেতে হবে? রণজয় কোথায় এসেছিল? এখানে এসে রণজয়ের সঙ্গে কি ঘটেছিল? রণজয়কে যেতে হবে কেন? রণজয়কে বন জঙ্গলে চলে যেতে হবে, কারণ মানুষের লোকালয় তার স্থান নেই। তার বিশাল শরীর, নীল গায়ের রং, প্রকাণ্ড মাথা লোকসমাজে কাম্য নয়, কারণ লোকে তাকে দেখলেই ভয় পাবে। তাকে নানা অঘটন
ঘটার সম্ভাবনা তাতে নানা রকম অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা। তাই রণজয়কে লোকালয় থেকে বন জঙ্গলে চলে যেতে হবে। রণজয় ক্ষুধার্ত। কয়মুন্দনাশয় ক্ষয় হর্ষৌ ধয়াকার তয়রেফ। খাবারের খোঁজে সে শহরের রাস্তায় রাতের অন্ধকারে ঘুরে বেরিয়েছে, কোথাও একটুও খাবার পায়নি। অবশেষে সে একটা তালাবন্ধ বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকে, সেখানে ডাল চাল আলু নিয়ে উনুনে খিচুড়ি চড়ায়, তারপর পেট ভরে খিচুড়ি খেয়ে সেখান থেকে চলে যায়। সেখানে এসে রণজয়ের সঙ্গে দুটো চোরের সাক্ষাৎ হয়। চোর দুটো গৃহস্থের বাড়িতে সর্বস্ব চুরি করতে ঢুকেছিল, তাদের একটাকে ধরে হাত মুখ বেঁধে বাইরের উঠোনে ফেলে রাখে সে, অপরটা ভয় পেয়ে গিয়ে পালাতে চেষ্টা করে। রণজয় তাকে ধরে ফেলে। সে তখন ছুরি দিয়ে রণজয়কে বারবার আঘাত করে। রণজয় ভেবেছিল যে সে মরে যাবে, কিন্তু সে মরে যায়নি। তার ক্ষতস্থান শুকিয়ে যায়, তার দেহ থেকে নির্গত রক্তের ফোয়ারা নীল রাবারের দড়িতে পরিণত হয়, সে বেঁচে ওঠে। রণজয়কে যেতে হবে, কারণ এই লোকালয় সেই শহর গ্রাম সাধারণ মানুষের জন্য। সেখানে তার মতো বিরাট চেহারা দৈত্যাকার মানুষ কাম্য নয়। পদে পদে অঘটনের সৃষ্টি হতে পারে। তাছাড়া ভীত মানুষের আক্রমণেও তার জীবন সংশয় হতে পারে। তাছাড়া তার বিশাল নীল চেহারা শহরের পক্ষে বেমানান, তাই তাকে যেতে হবে। নেক্সট কোয়েশ্চেন। চিঠিটা চোর দুটোর পাশেই ইট চাপা দিয়ে রাখলো রণজয়। কোন চিঠির কথা বলা হয়েছে? চিঠিতে সে কি লিখেছিল? চোর দুটির কি অবস্থা হয়েছিল? রণজয় চিঠিটা লিখেছিল কেন? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনীতে বাড়ির মালিককে উদ্দেশ্য করে লেখা রণজয় চিঠির কথা বলা হয়েছে। চিঠিতে রণজয় ক্ষমা প্রার্থী, কারণ বিনা অনুমতিতে সে তাদের ঘরে ঢুকেছে। তাদের সঞ্চিত চাল ডালের কিছু অংশ উদার উদার সাত করেছে। উদর সাত, হর্ষ উদর, উদর মানে পেট, উদর সাত করেছে মানে খেয়েছে, হর্ষ উদর দন্তস্বয়াকার খণ্ডত। তবে একটা কাজ সে করেছে, সে সময় মতো এই বাড়িতে না এলে চোর দুটি তাদের সর্বস্ব অপহরণ করে নিয়ে যেত। সেই তুলনায় সে সামান্য একটু চাল ডাল খরচ করেছে, তার জন্য গৃহকর্তা যেন দুঃখ না পায়। নেক্সট, চোর দুটির অবস্থা খুবই সঙ্গীন ছিল। তারা শক্তিতে রণজয়ের সঙ্গে পেরে ওঠেনি। তারা প্রচন্ড মার খেয়েছিল রণজয়ের হাতে। রণজয় তাদের হাত মুখ বেঁধে উঠোনে শুইয়ে রেখেছিল, যাতে করে বাড়ির লোকেরা বাড়িতে ঢুকতেই তাদের দেখতে পায় এবং উপযুক্ত ব্যবস্থা নেয়। রণজয় চিঠিটা লিখেছিল দুটো কারণে। এক, বিনা অনুমতিতে তালা ভেঙে প্রবেশ করে সে অন্যায় করেছিল। তারপর তাদের সঞ্চিত চাল ডালের বেশ কিছুটা সে নিজের ক্ষুধা নিবৃত্তির জন্য ব্যবহার করেছিল। দন্তন্বয় হস্যই বয়েরই তয় তয় হস্যই র নিবৃত্তির জন্য ব্যবহার করেছিল, যা বিনা অনুমতিতে করা উচিত নয়। এই চিঠিতে সে বোঝাতে চেয়েছিল যে সে দৈত্য নয়, সে সাধারণ মানুষ, তারও ক্ষুধা তৃষ্ণা আছে, ন্যায় অন্যায় বোধ আছে। চোর দুটিকে বেঁধে রেখে সে তাদেরকে বোঝাতে চেয়েছে মানুষের উপকার করার প্রবৃত্তি তার আছে। এরপরেও যদি তাকে দৈত্য ভাবে, তবে আর বলার কিছুই থাকবে না। নেক্সট কোয়েশ্চেন। যদিও সে জন্তু নয়, তবুও যেন তাকে জঙ্গলে ফিরে যেতে হবে। তবুও এখন তাকে জঙ্গলে ফিরে যেতে হবে, সে বলতে কাকে বোঝানো হয়েছে? তার আসল পরিচয় কি? তাকে জঙ্গলে যেতে হবে কেন? উদ্ধৃতিটি তাৎপর্য কি? সুনীল গঙ্গোপাধ্যায় নীল মানুষের কাহিনী গল্পে সে বলতে রণজয়কে বোঝানো হয়েছে সে ভিন্ন গ্রহের মানুষের স্পর্শে বিশাল আকৃতির নীল বর্ণের দৈত্যাকৃতি মানুষে পরিণত হয়েছে। দয়ৈকার তয়জফলা আকার কয়েরই তয় সে নীল বর্ণের দৈত্যাকৃতি মানুষে পরিণত হয়েছে। তার আসল পরিচয় সে সাধারণ মানুষের মতোই একজন। সে লেখাপড়া জানে, রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারে। কদিন আগেও সে সাধারণ ছেলেদের মতো ছিল। তার সঙ্গে পাপুর দিদি চিত্রার বিয়ে হবার কথা ছিল, তারপরেই সে নিখোঁজ হয়ে যায়। নেক্সট, যদিও সে জন্তু নয়, তবুও তাকে বনে জঙ্গলে ফিরে যেতে হবে, কারণ সাধারণ মানুষের লোকালয়ে তার স্থান নেই। কারণ হলো তার বিশাল আকৃতি, গায়ের রং নীল, বিরাট মাথা ও ঝাঁকড়া চুল, লম্বায় সে সাধারণ মানুষের চেয়ে অনেক দীর্ঘ। তাই পথে ঘাটে লোকে তাকে দৈত্য বলে ভাবতে পারে না, তাতে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। তাই জঙ্গলেই সে নিরাপদ, সেখানেই তাকে ফিরে যেতে হবে। উদ্ধৃতিটি গভীর অর্থবহ। কথায় আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। ময়াকার তৈরি কয়রফলা ওকার ডয়শূন্য রয়েকার।
কিন্তু রণজয় বন্য না হয়েও তাকে বাধ্য হয়ে বনে বাস করতে হবে। সমাজ সংসারের দ্বারা তার কাছে সমাজ সংসারের দ্বার দয়বয়াকার দ্বার তার কাছে রুদ্ধ রহস্য উদয়ধ। তার বাবা মা তাকে বাড়িতে স্থান দেয়নি। চিত্রা তাকে চিনতে পারেনি, বরং ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। পথঘাটে মানুষ তাকে ভুল বুঝছে। তাই সবার কল্যাণের জন্য তাকে বনেই থাকতে হবে। মানুষ হয়ে মনুষ্য সমাজ থেকে হতে হবে নির্বাসিত। নেক্সট কোয়েশ্চেন। ডুব সাঁতার কেটে চলে গেল অনেকখানি। কে এরকম করলো? তার এরকম ডুব সাঁতার দেওয়ার কারণ কি? এর আগে কোন ঘটনা ঘটেছিল? তারপর সে কি করে? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনী গল্পে নীল মানুষ হয়ে যায় রণজয় এরকম করে। নীল মানুষ রণজয় ভিন্ন গ্রহ থেকে আসা প্রাণীদের থেকে দূরে থাকতে চায়, কারণ তার এই অবস্থার জন্য এরাই দায়ী। তাদের ছোঁয়াতেই রণজয় দৈত্যে পরিণত হয়েছে। ছয় চন্দ্রবিন্দু ওকার অন্তস্থ আয়াকার তাদের ছোঁয়াতেই রণজয় দৈত্যে পরিণত হয়েছে। পৃথিবীর মানুষেরা তার এই চেহারার জন্য ভয় পায়। এমনকি তার বাবাও তাকে দেখে অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি রণজয়কে চলে যেতে বলেছেন, তবুও সে পৃথিবী ছেড়ে যেতে চায় না। তারপর সে মাথার উপরে একটা গোল মতো জিনিস নেমে আসতে দেখে। তা থেকে সার্চ লাইটের মতো আলো গাছপালার উপর পড়ে পুড়িয়ে দিচ্ছিল। রণজয় বুঝতে পারল ভিন গ্রহের প্রাণীরা তাকে খুঁজতে এসেছে। রণজয় জলে ডুব দিয়ে অনেক দূরে চলে যায়, কারণ সে জানতো ভিন গ্রহের প্রাণীরা জলকে ভয় পায়। নীল মানুষ রণজয় ভিন্ন গ্রহ থেকে আসা প্রাণীদের থেকে দূরে থাকতে চায়, কারণ তার এই অবস্থার জন্য এরাই দায়ী। তাদের ছোঁয়াতেই রণজয় দৈত্যে পরিণত হয়েছে। পৃথিবীর মানুষেরা তার এই চেহারার জন্য ভয় পায়। এমনকি তার বাবাও তাকে দেখে অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে তিনি রণজয়কে চলে যেতে বলেন, তবুও সে পৃথিবী ছেড়ে যেতে চায় না। তারপর সে মাথার উপর একটা গোল মতো জিনিস তারপর মাথার উপর একটা গোল মতো জিনিসে নেমে আসতে দেখে। তা থেকে সার্চ লাইটের মতো আলো গাছপালার উপর পড়ে পুড়িয়ে দিচ্ছিল। রণজয় বুঝতে পারল ভিন গ্রহের প্রাণীরা তাকে খুঁজতে এসেছে। রণজয় জলে ডুব দিয়ে অনেক দূরে চলে যায়, কারণ সে জানতো ভিন গ্রহের প্রাণীরা জলকে ভয় পায়। এক সময় গোলাকার বস্তুটির দরজা খুলে গেল। আর সেখান থেকে বেরিয়ে এলো একটা মানুষ। তারপর সে হাওয়ায় পাখির মতো উড়তে লাগলো। তারপর এক সময় নিচে নেমে এলো। রণজয় ভিন গ্রহের মানুষের কাছে যেতে সাহস পায় না। ওরা যেন কুকুরের মতো গন্ধ শুঁকতে পায়। রণজয় শুনতে পেল ভিন গ্রহের মানুষ যেন বলল, রণজয়, আমার কাছে চলে এসো, এখানে তুমি বাঁচতে পারবে না। নেক্সট, ভিন গ্রহের মানুষরা রণজয়কে দেখতে না পেয়ে আবার উড়তে উড়তে চলে গেল। তার খুব ইচ্ছে হচ্ছিল ওই লোকটার গায়ে জল ছিটিয়ে দেয়, কিন্তু সে তা পারল না। এরপর রণজয় আবার জল থেকে উঠে এলো। খিদে পেয়েছে, তাকে খাবার জোগাড় করতে হবে। বাধ্য হয়ে হয়তো চুরি ডাকাতিও করতে হবে, কারণ সৎ পথে দন্তস খণ্ডত পথ হয় পথে থেকে খাবার জোগাড় করা তার পক্ষে সম্ভবপর নয়। দন্তস ময়ভ পর দন্তস ময়ভ ব সম্ভব পর নয়। এই সব 7-5 ভাবতে ভাবতে সে হাঁটতে শুরু করে। তারপর রাত্রির অন্ধকারে একটা গ্রামে ঢুকে পড়ে। নেক্সট কোয়েশ্চেন। তারপর দেয়াল আলমারির তালা ভাঙতে লাগলো। দেয়াল আলমারি কাকে বলে? কারা তা ভাঙতে লাগলো? কেন ভাঙতে লাগলো? অবশেষে সে চিঠিতে কি জানিয়ে গেল? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনী গল্পে দেয়াল আলমারি বলতে দেয়ালের সঙ্গে সঙ্গে সংযুক্ত আলমারি বোঝানো হয়েছে। আসলে দেয়ালের মধ্যে কিছু অংশ এমনভাবে আকৃতি দেওয়া যায় যাতে তা আলমারি হিসেবে ব্যবহার করা যায়। তবে মেটাল আলমারির মতো দেয়াল আলমারি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় না। নেক্সট, বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢুকে পড়া দুটো চোর দেয়াল আলমারি ভাঙার চেষ্টা করছিল। নেক্সট, চোরের কাজ বাড়ির দরজা আলমারি ভেঙে চোরের কাজ বাড়ির দরজা আলমারি ভেঙে দামি মূল্যবান জিনিসপত্র চুরি করা। ময় দীর্ঘ লয় জফলা বয়াকার দন্তন মূল্যবান বর্গের জ হস্যই দন্তন হস্যই দন্ত স জিনিসপত্র প তৈরফলা চুরি করা। গৃহকর্তার অবর্তমানে তাদের মূল্যবান জিনিস আত্মসাৎ করাই চোরদের উদ্দেশ্য ছিল। ময় দীর্ঘ লয় জফলা বয়াকার দন্তন অবর্তমানে অব তৈরেফ ময়াকার দন্তনায়কার আত্মসাৎ আ তৈম দন্ত সয়াকার খণ্ডতা
আত্মসাৎ করাই চোরদের উদ্দেশ্য ছিল। গৃহকর্তার অবর্তমানে তাদের মূল্যবান জিনিস আত্মসাৎ করাই চোরদের উদ্দেশ্য ছিল। নেক্সট, রণজয় চোরদের উদ্দেশ্যে বুঝতে পারে মাঝখানের দরজার পাশে সরে চোরদের উদ্দেশ্য উদ্দেশ্য বুঝতে পারে চোরদের উদ্দেশ্য বুঝতে পারে মাঝখানের দরজার পাশে সরে আসে এবং সুযোগ বুঝে একটা চোরের মুখ চেপে ধরে এবং তাকে বেঁধে ফেলে, আর তারপর লোকটিকে কাঁধে নিয়ে রণজয় চোরদের উদ্দেশ্য বুঝতে পারে মাঝখানে দরজার পাশে সরে আসে এবং সুযোগ বুঝে একটা চোরের মুখ চেপে ধরে এবং তাকে বেঁধে ফেলে এবং তারপর লোকটিকে কাঁধে নিয়ে মাটিতে শুইয়ে আবার ঘরে ফিরে আসে। অন্য চোরটা তখন মন দিয়ে চুরি করছিল, কিন্তু একটা দরকারে দ্বিতীয়বার চোরটাকে ডাকলে সাড়া পায় না। তখন রণজয় চোরের চুলের মুঠি ধরে টান টান মারে। চোরটি কোমর থেকে একটা ছুরি বার করে রণজয়ের বুকে বসিয়ে দেয়। বুক থেকে অঝরে রক্ত ঝরতে লাগলো, কিন্তু রণজয় মরল না। রণজয়ের পর বুক থেকে ছুরিটা তুলে ফেললো, দেখতে পেল বুক থেকে বার হওয়া রক্ত জমে নীল রাবারের মতো ঝুলছে। রণজয় সেগুলো টেনে টেনে ছিঁড়তে লাগলো। চোরটা ভয় পেল, তার হাত থেকে টর্চটা পড়ে গেল, সে পালাবার শক্তি হারিয়ে ফেললো। রণজয় চোরটাকে ধরে বেঁধে বাইরে প্রথম চোরটার পাশে শুইয়ে রেখে এলো। শেষে চিঠি লিখে বাড়ির মালিককে জানিয়ে গেল যে চুরির হাত থেকে তার বাড়িকে বাঁচাতে পেরেছে, সেই মালিকের কিছু চাল ডাল খরচ করেছে। তারপর চিঠিটা চোর দুটোর পাশে একটা ইট চাপা দিয়ে রেখে সে চলে গেল। নেক্সট, পাপ্পু দারুণ গুলবাজ। পাপ্পু কে? তাকে কে গুলবাজ ভেবেছে? তার এই ভাবনার কারণ কি? তার অবস্থা কি হয়েছিল? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনী গল্পে পাপ্পু হচ্ছে নিশানপুরের একটি ছেলে। তার দিদির নাম চিত্রা। তাকে গুলবাজ ভেবেছে তার দিদি চিত্রা, কারণ পাপ্পু অনেক কথাই বানিয়ে বানিয়ে বলে। তার এই ভাবনার কারণ আছে, কারণ পাপ্পু যে কথাটা বলেছে তা অবিশ্বাস্য। অবয়সই তালবস্য বয়াকা দুদশ জপলা। দিন দুপুরে নিশানপুরের মতো স্থানে একটা দৈত্যের উপস্থিতি কোনোভাবেই সম্ভব নয়। পাপ্পু নিশ্চয়ই তার দিদিকে ঠকাবার জন্য দৈত্যের কথা বলেছে। শুধু তাই না, পাপ্পু যদি চিত্রাকে ইশারা করে এদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে বলে, সে সেখান থেকে দৈত্যটি ইশারা করে চিত্রাকে ডাকছে, তা বাস্তবে দিদি চিত্রা বিশ্বাস করতে পারেনি। পাপ্পু দৈত্যাকৃতি রণজয়ের উপস্থিতিতে হতবাক, কিং কর্তব্য বিমূঢ়। এমন একটা ঘটনা যে নিশানপুরে ঘটতে পারে তা সে ভাবতেও পারেনি। জাম গাছের পাশে দৈত্যের উপস্থিতি তাকে কৌতূহলী করে তোলে। সে তার দিদিকে সেই দিকে তাকাতে বলে। সেখানে সে দৈত্যাকার রণজয়কে দেখতে পেয়েছিল। দিদি চিত্রা সেদিকে যেতে চাইলে পাপ্পু চেঁচিয়ে বারণ করে দিদি যেন দৈত্যরূপী রণজয়ের কাছে না যায়। দৈত্যের কাছে যেতেই দিদি চিত্রা অজ্ঞান হয়ে পড়ে। পাপ্পু চেঁচিয়ে বাড়ির সবাইকে ডাকতে লাগলো, বাবা এসো, মা এসো, ছোট কাকা এসো, দিদিকে দৈত্য ধরে নিয়ে যাচ্ছে। পরে মা ছোট কাকা ছুটে এলো, পাপ্পুকে পাগলের মতো চেঁচাতে বারণ করলো। পাপ্পু খুব উৎসাহে চেঁচাতে চেঁচাতে বলল যে দৈত্য দাদা দিদিকে নিয়ে ঝোপের মধ্যে গেছে। নেক্সট কোয়েশ্চেন, এই হেবো, হেবো তুই হাতুড়ি আর করাত নিয়েছিস? হেবোকে কে? হেবোকে এই কথা বলেছে, কেন বলেছে, এরপর কি ঘটেছিল? সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনী গল্পে হেবো একজন চোরের নাম। হেবো এবং তার সঙ্গী অন্য একজন চোর রাত্রের অন্ধকারে চুরি করতে ঢুকেছিল গেরস্তের বাড়িতে। গয়েকার দন্তস্বয় তয় একার গেরস্তের বাড়িতে। হেবোর সঙ্গী অন্য একটি চোর হেবোকে একথা বলেছে। হেবো ওর সঙ্গীর সঙ্গে চুরি করতে বাড়িতে ঢোকে। দরজা আলমারির তালা ভাঙার জন্য হাতুড়িও করা চায় হেবোর কাছে, কিন্তু হেবো তখন তো হাত পা বাঁধা অবস্থায় উঠোনে পড়ে। চোরটি চোর দুটি চুরি করার উদ্দেশ্যে ওই বাড়িতে ঢোকে, কিন্তু সেখানে আলমারির চাবি থাকায় অসুবিধে হচ্ছিল, তাই সে পিছনে থাকা হেবোর কাছে তালা ভাঙার জন্য হাতুড়ি ও করাত চায়। এরপর যা ঘটল তা অভাবনীয়। দ্বিতীয় চোরটি রণজয়কে দেখে তাকে ধাক্কা দিয়ে ফেলে উঠে দাঁড়াতে চায়, কিন্তু রণজয় তার ঘাড়টা চেপে ধরায় সে পালাতে পারে না। তখন সে তার কোমর থেকে একটি ছুরি বার করে রণজয়ের বুকে বসিয়ে দেয়। ফিনিক
ফিনকি বলে এটাকে, ফিনিক বলেছে, দেখতে হবে। ফিনকি দিয়ে রক্ত ঝরলেও রণজয় মরে না। রক্ত জমাট বেঁধে প্লাস্টিক রাবারের মতো ঝুলছিল। রণজয় সেগুলো পটপট করে ছিঁড়ে ফেলে। দ্বিতীয় চোরটা তা দেখে ভয় পেয়ে যায়। ছুটে পালাতে গিয়েও সে পারে না। রণজয় তাকে ধরে বেঁধে ফেললো এবং কাঁধে নিয়ে গিয়ে প্রথম চোরটির পাশে শুইয়ে দিল। তারপর উনুনে চাপানো খিচুড়ি পেট ভরে খেয়ে একটি চিঠিতে বাড়ির মালিকের উদ্দেশ্যে কিছু লিখে চলে যায়। ফিরে যায় আবার সেই অরণ্যে। নেক্সট, নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। এটা নেক্সট কোয়েশ্চেন, নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। নিশানপুর, এটা আইসিএসসি 2018 এর কোয়েশ্চেন। লাইনটা হচ্ছে, নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। নিশানপুরের দৈত্যটিকে দেখতে কেমন ছিল, কিভাবে তার আবির্ভাব হয়, লোকে তাকে নিয়ে কি কি গুজব ছড়াচ্ছিল, সে কিভাবে দৈত্য হয়ে গিয়েছিল। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীলমানুষের কাহিনী গল্পে নিশানপুরের দৈত্য রণজয় ছিল দীর্ঘদেহী, লম্বায় প্রায় 7.5 ফুট, বিশাল দেহী। গায়ের রং ছিল গাঢ় নীল রঙের। দেখলে মনে হবে কে যেন জানলা দরজার রং তার গায়ে মাখিয়ে দিয়েছে। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল আর একটি বিশাল মাথা। তার আবির্ভাব হয় প্রথমে গল্পে গল্পের আরম্ভে পাপুর বাড়ির মাঠের পাশে আম জামরুলের বাগানে। সেখান লোকে তাকে নিয়ে নানা গুজব ছড়াচ্ছিল। কেউ বলছিল না, তার আবির্ভাব হয় প্রথম, আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীলমানুষের কাহিনী গল্পে নিশানপুরের দৈত্য রণজয় ছিল দীর্ঘদেহী, লম্বায় প্রায় 7.5 ফুট, বিশাল দেহী। গায়ের রং ছিল গাঢ় নীল রঙের। দেখলে মনে হবে কে যেন জানলা দরজার রং তার গায়ে মাখিয়ে দিয়েছে। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল আর একটি বিশাল মাথা। তার আবির্ভাব হয় প্রথমে গল্পের প্রারম্ভে পাপুর বাড়ির মাঠের পাশে আম জামরুলের বাগানে। সেখানে বল খুঁজতে গিয়ে পাপু তাকে প্রথম আবিষ্কার করে। বাড়িতে এসে সে সবাইকে ওই নীলদেহী দৈত্যাকার মানুষটির কথা বলে। যদিও প্রথমে কেউ তার কথায় বিশ্বাস করতে চায়নি। লোকে তাকে নিয়ে নানা গুজব ছড়াচ্ছিল। কেউ বলেছে তার মূলোর মতো দাঁত, আবার কেউ বলেছে তার চোখ দিয়ে আগুন বের হয়, কেউ বলেছে ওটা দৈত্য নয়, আস্ত একটা গরিলা, কেউ বলেছে ভারতবর্ষ গরিলার দেশ নয়, তাই ওটা একটা শিম্পাঞ্জি, তালবস্যই ময়পয়া আকার ইঁবর্গের জয় হস্যে, কিংবা ওরাং ওটাং। আবার কেউ বলেছে তা কখনোই হতে পারে না, কারণ সে বাংলায় কথা বলতে পারে, নিশ্চয়ই কোনো তান্ত্রিক সাধক মরাকে জাগিয়েছে। নেক্সট, রণজয় ছিল তার 5টা ছেলের মতো সাধারণ, কিন্তু ভিন গ্রহের মানুষেরা জাল দিয়ে তাকে ধরে নিয়ে যায়। তাদের স্পর্শে সে বিশাল দেহী ও নীল বর্ণের দৈত্য হয়ে ওঠে। তার গায়ে অসম্ভব দৈত্যর মতো জোর। লম্বা লম্বা পা ফেলে সে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে। ভিন গ্রহের মানুষের হাত থেকে বাঁচার জন্যই সে পালিয়ে বেড়াচ্ছে।